সাধারণত আমরা যখন কোনো বড় পরিবর্তনের কথা বলি, মানে আমাদের মাথায় আসে হয়তো কোনো ব্রেকিং নিউজ, বড় কোনো দাঙ্গা বা ধরুন রাস্তার কোলাহল। একদম। একটা খুব দৃশ্যমান কিছু আর কি। হ্যাঁ, ঠিক তাই। কিন্তু আমাদের চারপাশের গ্রামগুলো, চেনা গলিগুলো অনেক সময় এমনভাবে চুপচাপ বদলে যায় না, যার কোনো হেডলাইন থাকে না। সবকিছু তো আর ওই ভিড় বা স্লোগান দিয়ে শুরু হয় না। না, তা হয় না। শুরু হয় একটা খুব সাধারণ বাড়ি দিয়ে। হয়তো একটা খুব ছোট সিদ্ধান্ত। আর তারপর ধরুন ১০ বছর পর দেখা যায় পুরো পাড়ার চেহারাটাই বদলে গেছে। একদম। আর যারা প্রজন্মের পর প্রজন্ম সেখানে থেকেছে, তারা একদম চুপচাপ কেন যেন চলে যায়। তো আজকের এই বিস্তারিত তথ্য সন্ধানে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, মানে যার কোনো সদ্য নেই। শব্দ নেই, কিন্তু পরিবর্তনটা কিন্তু থেমে নেই। ব্যাপারটা হচ্ছে যখন একটা কাঠামোগত বা আইনি সিস্টেম ভেতর থেকে ব্যর্থ হয়, তখন মানুষের জীবনে তার প্রভাব কতটা গভীর হতে পারে, আমরা মূলত সেটাই ডিকোড করার চেষ্টা করব আজ। হ্যাঁ, আর এই নীরব পরিবর্তনের গল্পটা যে শুধু কয়েকটা বাড়ির হাতবদল নয়, তার পেছনের অর্থনীতি আর অস্তিত্বের হিসাবটা বোঝার জন্য আজকে আমরা বেশ কিছু গবেষণাপত্র আর গ্রাউন্ড রিপোর্টের ডেটা দেখব। ঠিক। আমাদের কাছে আছে স্বরাজ্য ম্যাগাজিন, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির NBUIR গবেষণাপত্র, IJHSSM এর ডেটা আর ল্যান্ড গভর্নেন্স অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্ক বা LGAF এর রিপোর্ট। হ্যাঁ, আর এখানে একটা কথা শুরুতেই আমাদের যারা শুনছেন তাদের বলে রাখা ভালো, মানে একটা ডিসক্লেমার আর কি। সেটা দেওয়া খুব জরুরি। আমরা যে রিপোর্ট বা জার্নালগুলো আজ বিশ্লেষণ করছি, তার মধ্যে বেশ কিছু লেখা আছে যা কিন্তু ধর্মীয় জনবিন্যাস আর রাজনৈতিক দিক থেকে অত্যন্ত সংবেদনশীল, মানে বিভিন্ন মতাদর্শের দৃষ্টিভঙ্গি থেকে এগুলো লেখা। একদম। কিন্তু আমাদের কাজ কোনো পক্ষের হয়ে রায় দেওয়া নয়, বা কোনো মতাদর্শকে সমর্থন করাও নয়। একদমই না। আমাদের কাজ স্রেফ ডেটাগুলো কি বলছে আর তার পেছনের কারণগুলো কি, সেটা সম্পূর্ণ নিরপেক্ষভাবে আপনাদের সামনে তুলে ধরা। তো শুরু করা যাক ওই অতীতের সীমানা দিয়ে, তাই তো? হ্যাঁ, বর্তমানের এই নীরব পরিবর্তনগুলো বুঝতে গেলে শুধু আজকের খবরের কাগজের দিকে তাকালে চলবে না। আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। দেখতে হবে কিভাবে এই ভূখণ্ডের সীমানা বারবার নিজস্ব রূপ বদলেছে। হুম। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওই গবেষণাপত্রটা ধরে যদি আমরা ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত উত্তরবঙ্গের ডেমোগ্রাফির দিকে তাকাই, একটা অদ্ভুত চিত্র ফুটে ওঠে। দেশভাগের কারণে বাংলা শুধু ২ টুকরোই হয়নি, সীমানাও বারবার বদলেছে। আচ্ছা, মানে কতটা বদলেছে সেই ডেটাটা কি আছে? হ্যাঁ, আছে তো। গবেষণাপত্রটি জানাচ্ছে যে ১৯৪১ সালে উত্তরবঙ্গের আয়তন ছিল ১১,৫১৭ বর্গমাইল, যেটা দেশভাগের পর এক ধাক্কায় কমে দাঁড়ায় ধরুন ওই ৭,৬১৪ বর্গমাইলের কাছাকাছি। বাপরে! মানে প্রায় ৩,৯০০ বর্গমাইল এলাকা রাতারাতি হাতছাড়া। একদম। আর এই আঞ্চলিক পরিবর্তনের সবচেয়ে বড় ধাক্কাটা পড়ে মালদহ, পশ্চিম দিনাজপুর আর জলপাইগুড়ির মতো জেলাগুলোর উপর। কিন্তু মানে দেশভাগ তো শুধু ম্যাপের পরিবর্তন ছিল না। এর আগে পরে আরও অনেক ট্র্যাজেডি ছিল তো। ওই যে ১৯৪৩-এর ভয়াবহ দুর্ভিক্ষ, তারপর ১৯৪৬-এর ভয়ঙ্কর দাঙ্গা। ঠিক। তো এত কিছুর পর মানুষের স্রেফ টিকে থাকাই তো একটা বিশাল লড়াই ছিল। সেখানে তো মানুষ এলাকা ছেড়ে চলে যাবার কথা, তাই না? যুক্তি তো সেটাই বলে, কিন্তু এখানেই ডেটা আমাদের চমকে দিচ্ছে। এত দুর্যোগ, মৃত্যু আর দেশভাগের ওই টালমাটাল পরিস্থিতির মধ্যে ১৯৫১ সালে সেন্সাসে দেখা যাচ্ছে মালদহের জনসংখ্যা উল্টে বেড়ে গেছে। হ্যাঁ, বেড়ে গেছে। কতটা? গবেষণাপত্রের ডেটা অনুযায়ী মালদহের কয়েকটি নির্দিষ্ট পুলিশ স্টেশনে জনসংখ্যা প্রায় 11.05% বৃদ্ধি পেয়েছিল। 11%! এত দুর্যোগের পরেও? এই মেকানিজমটা আসলে কিভাবে কাজ করলো? মানে মানুষ কোথা থেকে এলো হঠাৎ? এর মূল কারণ ছিল সীমানা পেরিয়ে পূর্ববঙ্গ থেকে আসা বিপুল সংখ্যক উদ্বাস্তু। দলে দলে মানুষ বাঁচার তাগিদে এই এলাকাগুলোতে প্রবেশ করে। আর শুধু ৪০-এর দশকে এটা থেমে থাকেনি। এরপর আবার কি হলো? এরপর ধরুন ওই ১৯৬০ সালে আসামে শুরু হয় বেঙ্গল খেদা আন্দোলন। ভাষাগত এবং জাতিগত সংঘাতের জেরে আসাম থেকে বহু বাংলাভাষী মানুষ বাধ্য হয়ে আবার এই উত্তরবঙ্গের জেলাগুলোতে এসে আশ্রয় নেন। ও, আচ্ছা, মানে একটা দীর্ঘ সময় ধরে এই অঞ্চলগুলো ক্রমাগত নতুন মানুষকে জায়গা করে দিয়েছে।
বাস্তুচ্যুত মানুষের স্রোত এসে মিশেছে ওই সমতলে। ঠিক তাই। মানে বর্ডার বা সীমানাকে আমরা সাধারণত একটা শক্ত কংক্রিটের দেয়াল ভাবি, তাই না? হ্যাঁ, কিন্তু ইতিহাসের এই তথ্যগুলোর দিকে তাকালে মনে হয় এটা আসলে একটা স্পঞ্জের মতো। স্পঞ্জ, দারুণ একটা তুলনা টানলেন তো। হ্যাঁ, মানে যা রাজনৈতিক পরিস্থিতির চাপে কখনো মানুষ শুষে নেয়, আবার কখনো নিংড়ে বের করে দেয়। একদম পারফেক্ট। আর এই স্পঞ্জের মতো সীমানা আজও কিন্তু একইভাবে কাজ করে চলেছে। ইতিহাস থেকে এবার যদি আমরা বর্তমানের মালদহ আর মুর্শিদাবাদ জেলার দিকে তাকাই, জনতাত্ত্বিক পরিবর্তনের একটা নতুন আর অনেক জটিল রূপ দেখতে পাব। ওই স্বরাজ্য আর IJSSM এর ডেটাগুলোর কথা বলছেন তো? হ্যাঁ, সাম্প্রতিক কিছু একাডেমিক ডেটা আর গ্রাউন্ড রিপোর্ট বিশ্লেষণ করলে দেখা যায় এই দুই জেলা পাশাপাশি হলেও ডেমোগ্রাফিক শিফটের ক্ষেত্রে এরা সম্পূর্ণ দুই রকম ভূমিকা পালন করছে। মানে দুই রকম বলতে ঠিক কি রকম? মালদহ মূলত কাজ করছে একটি প্রবেশদ্বার বা ট্রানজিট পয়েন্ট হিসেবে, কারণ মালদহের প্রায় ১৭০ কিলোমিটার দীর্ঘ অরক্ষিত সীমানা আছে। ডেটা বলছে ২০০১ থেকে ২০২১ সালের মধ্যে মালদহের মুসলিম জনসংখ্যা ১৬.৩ লাখ থেকে বেড়ে ২৫.৫ লাখ হয়েছে। বাপরে, বিশাল লাফ তো একটা। বিশাল লাভ। কিন্তু মানুষ এখানে পাকাপাকিভাবে থাকছে না সবসময়। মালদহে তারা প্রবেশ করছে, স্থানীয় নেটওয়ার্ক ব্যবহার করে কাগজপত্রের ব্যবস্থা করছে, তারপর দেশের অন্যান্য অংশে মানে মূলত বড় শহরগুলোতে ছড়িয়ে পড়ছে। ও আচ্ছা। আর মুর্শিদাবাদ? অন্যদিকে মুর্শিদাবাদ হলো একটা গন্তব্য বা ডেস্টিনেশন জোন। মানুষ ওখানে এসে সেটেল করছে। আচ্ছা, মানে মালদাহ হলো একটা করিডোর আর মুর্শিদাবাদ হলো সেটেলমেন্ট জোন। কিন্তু এই বসতি স্থাপনের প্রক্রিয়াটা কিভাবে কাজ করছে? হঠাৎ করে তো একটা পুরো গ্রামের ডেমোগ্রাফি বদলে যায় না। এই প্রক্রিয়াটা বোঝার জন্য একটি বহুল আলোচিত সংবাদ নিবন্ধের দাবি আমাদের দেখতে হবে, যার নাম দেওয়া হয়েছে দ্য সাইলেন্ট সিজ বা নীরব অবরোধ। নীরব অবরোধ নামটা তো বেশ ভারী। হ্যাঁ, এই নিবন্ধে দাবি করা হয়েছে যে সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে কোনো রকম হিংসা বা জোর জবরদস্তি ছাড়াই নাকি পেনিট্রেশন প্যাটার্ন আর ঋণের ফাঁদের মাধ্যমে জনতাত্ত্বিক পরিবর্তন আনা হচ্ছে। একটু থামাই আপনাকে। এই পেনিট্রেশন প্যাটার্ন বা অনুপ্রবেশের ধরন, এই ব্যাপারটা ঠিক কীরকম? মেকানিজমটা কিভাবে কাজ করে? নিবন্ধটিতে একটা খুব বাস্তব উদাহরণ দেওয়া হয়েছে। ধরুন, একটা পাড়ায় একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ বাস করেন। সেখানে প্রথমে অন্য সম্প্রদায়ের একটি পরিবার আসে। আচ্ছা। তারা খুব ছোট একটা দোকান ভাড়া নেয় বা খুব শান্তভাবে বসবাস শুরু করে। সবকিছুই খুব স্বাভাবিক মনে হয়। এরপর পাড়ার কোনো পুরনো পরিবারের হঠাৎ হয়তো একটা বড় অঙ্কের টাকার দরকার পড়ল। মানে ওই চিকিৎসা বা মেয়ের বিয়েই সবার কি? একদম। তখন ওই নতুন আসা পরিবার, যারা ততদিনে ব্যবসা করে একটু আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠেছে, তারা ওই বিপদে পড়া পরিবারটির বাড়িটা বাজারের চেয়ে অনেক বেশি দামে কিনে নেওয়ার প্রস্তাব দেয়। কিন্তু ধরুন, বিপদের সময় যদি কেউ বাজারের চেয়ে বেশি দাম পায়, তাহলে তো মানুষ স্বভাবতই সেটাও বিক্রি করতে চাইবে। এটা তো একটা সাধারণ বাজার অর্থনীতির নিয়ম, রিয়েল এস্টেটের প্যাটার্ন। এর মধ্যে সিজ বা অবরোধ খোঁজার কি আছে? আপনার পয়েন্টটা খুব লজিক্যাল, কিন্তু নিবন্ধটির দাবি হল এভাবেই প্রথম বাড়িটা বিক্রি হয়। এরপর ওই নতুন কেনা বাড়িতে তাদের আত্মীয় স্বজনরা আসতে শুরু করেন। ধীরে ধীরে ওই এলাকার সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ বদলাতে শুরু করে। খাদ্যাভাস, উৎসব এইসব আর কি। হ্যাঁ, আর একটা সময় আসে যখন বাকি পুরনো পরিবারগুলো ওই বদলে যাওয়া পরিবেশে আর মানিয়ে নিতে পারে না। তাদের মনে একটা প্রশ্ন তৈরি হয় যে আমরা কি এখন এখানে নিজেদের মতো করে থাকতে পারছি? মানে তারা অ্যালিয়েনেটেড ফিল করতে শুরু করে। ঠিক। আর কোনো ঝগড়া বা দাঙ্গা ছাড়াই তারা নিজেরাই স্বেচ্ছায় নিজেদের ভিটেমাটি বিক্রি করে অন্য জায়গায় চলে যায়। এভাবেই একটা বাড়ির হাত ধরে একটা পুরো পাড়ার চেহারা চিরতরে বদলে যাওয়ার তত্ত্বটা ওখানে দেওয়া হয়েছে। কিন্তু আমার ওই আগের প্রশ্নটাতেই আমি ফিরে যাব। মানুষ কেন এত সহজেই ঋণের ফাঁদে পা দেয়? কেন তারা বাজারের চেয়ে বেশি দাম পেলেই পৈতৃক ভিটে ছেড়ে দেয়? এই প্রশ্নটার মধ্যেই আমাদের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা লুকিয়ে আছে। এর আসল কারণটা কোনো ষড়যন্ত্র নয়, এর কারণ হলো কাঠামোগত ব্যর্থতা। কাঠামোগত ব্যর্থতা মানে সিস্টেমের দোষ বলছেন? একদম। বিশ্বব্যাংকের তৈরি করা ল্যান্ড গভর্নেন্স অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্ক বা LGAF রিপোর্ট ধরে যদি আমরা গ্রামীণ অর্থনীতির দিকে তাকাই, তাহলে এর আসল দুর্বলতাটা ধরতে পারব। গ্রামে সহজে প্রাতিষ্ঠানিক ঋণ বা ব্যাংক লোন পাওয়া যায় না। ব্যাংক লোন না পাওয়ার পেছনের মেকানিজমটা কি? জমির কাগজ তো সবারই কিছু না কিছু থাকে, তাই না? কাগজ থাকে, কিন্তু সেই কাগজ ব্যাংকের কাছে গ্রহণযোগ্য হয় না।
এখানেই আসে ওই বর্গাদার বা পাট্টাদারদের বিষয়টা। পশ্চিমবঙ্গ সরকার একটা সময় বহু ভূমিহীন মানুষকে পাট্টা বা জমি চাষ করার অধিকার দিয়েছিল। ওই যে নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পটা? হ্যাঁ, ওই প্রকল্পেই প্রায় 5.5 লাখ ভূমিহীন মানুষকে 0.05 একর করে জমি দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছিল। কিন্তু এই পাট্টার একটা আইনি সীমাবদ্ধতা আছে। কি রকম? আপনি এই জমির ওপর থাকতে পারবেন, চাষ করতে পারবেন, কিন্তু আইনত এই জমি আপনি বিক্রি করতে পারবেন না বা ব্যাংকের কাছে বন্ধক রেখে ঋণ নিতে পারবেন না। ও আচ্ছা, তার মানে যখন গ্রামে কারো চিকিৎসা বা মেয়ের বিয়ের জন্য টাকার দরকার হয়, ব্যাংক তাকে সোজাসুজি ফিরিয়ে দেয়। ঠিক তাই। আর ব্যাংক যখন ফেরায় তখন সে বাধ্য হয়ে যায় স্থানীয় মহাজন বা বিত্তবান প্রতিবেশীর কাছে। এরপর শুরু হয় ঋণের চাপ, সুদের ওপর সুদ বাড়তে থাকে। আর শেষ পরিণতি হয় নিজের ভিটে মাটি বিক্রি করে দেওয়া। কিন্তু একটু আগেই তো বললেন পাট্টার জমি আইনত বিক্রি করা যায় না, তাহলে তারা বিক্রি করছে কিভাবে? এখানেই কাজ করে বেনামি লেনদেন। আইনের চোখে বিক্রি না হলেও বাস্তবে একটা সাদা স্ট্যাম্প পেপারে সই করে বা মৌখিক চুক্তির মাধ্যমে জমির দখল ছেড়ে দেওয়া হয়। স্থানীয় পাওয়ার ব্রোকারদের মধ্যস্থতায় এগুলো সামাজিকভাবে বৈধতাও পেয়ে যায়। মানে খাতায় কলমে মালিক এক, আর বাস্তবে দখল নিয়ে বসে আছে ওই মহাজন। একদম। তার মানে সমস্যাটা শুধু কে আসছে বা কে যাচ্ছে তা নয়, এটা অনেকটা এমন একটা বাড়ির মতো যার ছাদ ফুটো। ফুটো ছাদ। হ্যাঁ, মানে যখন বৃষ্টি হয় তখন বাইরের জল তো ভেতরে আসবেই। এই ফুটো ছাদটাই হলো আমাদের দুর্বল আর্থিক ও ল্যান্ড রেকর্ড সিস্টেম। মানুষ যখন নিজের ভিটেতে সুরক্ষিত বোধ করে না, তখন শূন্যস্থান পূরণ করতে স্থানীয় মহাজনরা তো আসবেই। একদম ঠিক বলেছেন। আর সমতলে জমির কাগজের এই যে অভাব, এটা মানুষকে আর্থিকভাবে দুর্বল করে। কিন্তু আমরা যদি পাহাড়ের দিকে যাই, এই একই কাগজের অভাব সেখানে এক সম্পূর্ণ ভিন্ন রূপ নেয়। পাহাড়ে আবার কি হচ্ছে? পাহাড়ে এটা শুধু অর্থনীতি নয়, সরাসরি অস্তিত্বের সংকট। হিমালয় জার্নালে প্রকাশিত দার্জিলিংয়ের পাহাড় নিয়ে একটা অত্যন্ত আগ্রহজনক গবেষণায় এই কাগজের লড়াইয়ের কথা বলা হয়েছে। সেখানে জিতমান লিম্বু আর আরমান তামাং নামের দুজনের গল্পের মাধ্যমে পাহাড়ের চিত্রটা তুলে ধরা হয়েছে। এই দুজনের গল্প পাহাড়ের সংকটটাকে কিভাবে ব্যাখ্যা করছে? জিতমান এবং আরমান দুজনেই পাহাড়ের মানুষ। জিতমান সম্প্রতি কিছু টাকা জমিয়ে পাহাড়ের গায়ে এক টুকরো জমি কিনেছে বাড়ি করার জন্য, কিন্তু তার কাছে জমির কোনো বৈধ দলিল নেই। দলিল নেই, তাহলে কিনল কিভাবে? ওই যে মৌখিক চুক্তি, তাতে অবশ্য জিতমানের কোনো ভ্রুক্ষেপ নেই। সে বিশ্বাস করে যে এটি তার পূর্বপুরুষের জমি, পাহাড় তাদের, তাই কোনো কাগজ ছাড়াই সে এখানে আজীবন থাকতে পারবে। আর আর আরমান তামাং কি বলছে? আরমান হল দুবাই ফেরত। সে আধুনিক পৃথিবীর নিয়মকানুন বোঝে। সে জিতমানকে বোঝানোর চেষ্টা করে যে দলিল ছাড়া এই জমির কানাকড়ি দাম নেই। সে বলে পাহাড়ে টাকা নষ্ট না করে শিলিগুড়িতে জমি কেনে, অন্তত একটা কাগজ পাবি। মানে আরমানের মতে সারা জীবন একটা জমিতে থাকলেও রাষ্ট্রের কাগজ না থাকলে যে কোনো দিন উচ্ছেদ হতে পারে। তার মানে জিতমান ভরসা করছে তার শেকড়ের ওপর, আর আরমান ভরসা করছে সিস্টেমের কাগজের ওপর। ঠিক জার্নালটি ব্যাখ্যা করছে যে ফরেস্ট রাইটস অ্যাক্ট বা বন অধিকার আইন ঠিকমতো বাস্তবায়িত হয়নি ওখানে। পর্যাপাট্টার অভাবে পাহাড়ের লেপচা বা গোর্খাদের মতো আদিবাসীরা একটা চরম অনিশ্চয়তায় ভুগছে। কিন্তু ওদের কি কোনো পুরনো কাগজ সত্যিই নেই? ওদের ইতিহাস মূলত মৌখিক। বংশপরম্পরায় তারা গল্প, গান আর লোককথার মাধ্যমে অস্তিত্ব টিকিয়ে রেখেছে। কয়েক প্রজন্মের পুরনো জমির দলিল তাদের কাছে নেই। আর ঠিক এই কারণেই তারা এনআরসি বা সিএএ এর মতো নাগরিকত্ব আইনের ভয়ে ভীত। এই ভয়ের মেকানিজমটা খুব পরিষ্কার। মানে রাষ্ট্র যখন বলবে গত 3 প্রজন্মের দলিল দেখাও, তারা কি দেখাবে? তাদের কাছে তো শুধু গল্প আর গান আছে। আধুনিক আমলাতন্ত্র তো আর গান শোনে না, তারা খোঁজে স্ট্যাম্প মারা কাগজ। এটা তো একটা অদ্ভুত পরিস্থিতি। মানুষের পরিচয়ের চেয়ে কাগজের মূল্য বেশি হয়ে গেল। একদম তাই। আর এই সংকটের সুযোগটাই নেয় স্থানীয় রাজনীতি। জাতিসত্তার আন্দোলন ধীরে ধীরে শুধু জমি আর কাগজের আন্দোলনে পরিণত হয়। আচ্ছা, এতক্ষণ আমরা দেখলাম কিভাবে মানুষ জমি হারাচ্ছে, কখনো সমতলে মহাজনের কাছে, কখনো পাহাড়ে কাগজের অভাবে রাষ্ট্রের কাছে। কিন্তু যে জমিটা হাত বদল হচ্ছে, তার পরিণতি কি হচ্ছে? আমরা কি মাটির চরিত্র পরিবর্তনের দিকে নজর দিচ্ছি আদৌ? এটা একটা মারাত্মক দিক তুলেছেন আপনি। স্পেস অ্যান্ড কালচার জার্নালের তথ্যের উপর ভিত্তি করে হুগলি জেলার একটা ভয়ঙ্কর উদাহরণ দেওয়া হয়েছে। হুগলি তো ঐতিহাসিকভাবেই খুব উর্বর কৃষিজমি ছিল।
গবেষণাপত্রটি দেখাচ্ছে কিভাবে এই উর্বর কৃষিজমিগুলো অত্যন্ত দ্রুত হারে নগরায়ন আর পরিকাঠামো উন্নয়নের কারণে কংক্রিটের জঙ্গলে পরিণত হচ্ছে। গবেষকরা মার্কভ চেইন মডেল ব্যবহার করে একটা লাল সংকেত দিয়েছেন ভবিষ্যতের জন্য। একটু থামাই, এই মার্কভ চেইন মডেল জিনিসটা আসলে কি, এটা কি কোনো জটিল অ্যালগরিদম? খুব সহজ করে বললে এটা ভবিষ্যৎবাণী করার একটা গাণিতিক পদ্ধতি। বর্তমানে পরিবর্তনের হার কেমন সেটা হিসাব করে এই মডেল বলে দেয় আগামী ২০ বা ৩০ বছর পর অবস্থা কেমন হবে। ও আচ্ছা, তো হুগলির ক্ষেত্রে মডেলটা কি বলছে? পরিসংখ্যানটা চমকে দেওয়ার মতো। মডেলটি বলছে যে ২০১৬ থেকে ২০৫৬ সালের মধ্যে হুগলির ওই নির্দিষ্ট এলাকার কৃষিজমি ৬২.৭৭% থেকে কমে সোজা ৪২.৯০% হয়ে যাবে। প্রায় ২০% The river কৃষিজমি carries the stories অন্যদিকে we never নির্মিত finished. এলাকা বা বিল্ট আপ এরিয়া, মানে The light in the hallway is finally dimming. থেকে বেড়ে প্রায় ৫৫% কাছাকাছি হয়ে We are only shadows now, আমরা ডেমোগ্রাফি dancing on the edge of the তা glass. নিয়ে দিনের পর দিন তর্ক করছি। Shadows যে only জমি আমাদের খাবার যোগায়, on the সেটাই যদি edge কংক্রিট of হয়ে the যায়, তবে glass. ভবিষ্যতে আমরা জ্যামিতিক হারে বেড়ে ওঠা এই মানুষদের খাওয়াবো কি? কংক্রিটের উপর তো আর ধান চাষ হবে না। এটাই ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি। কৃষিজমি কমলে শুধু খাবার কমে না, ওই কৃষির উপর নির্ভরশীল হাজার হাজার মানুষের জীবন জীবিকা ধ্বংস হয়ে যায়। তখন তারা বাধ্য হয়ে কাজের খোঁজে অন্য শহরে ভিড় করে। মানে একটা চক্রাকার সমস্যা। কৃষিজমি নষ্ট হচ্ছে, মানুষ কাজ হারাচ্ছে, শহরে ভিড় করছে, আর সেই শহরের জমি দখল করে আবার নতুন কংক্রিট তৈরি করছে। একদম। Let পুরো the আলোচনাটাকে যদি wind আমরা এক সুতোয় গাঁথি, তাহলে take দেখব the এই যে rest. নীরব পরিবর্তনের কথা আমরা বলছি, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা সামগ্রিক সিস্টেমের ব্যর্থতা। Let the earth কিন্তু আলোচনা থেকে hold একটা বিষয় কিন্তু খুব পরিষ্কার। what is বাংলার left. গ্রামগুলো বদলাচ্ছে, কিন্তু কোনো কোলাহল It is করে না। time মানুষ চলে to যাচ্ছে, be কিন্তু still. কেউ জোর করে তাড়িয়ে দিচ্ছে না। এই চলে যাওয়ার পেছনের আসল কারণগুলো লুকিয়ে আছে আমাদের সিস্টেমের ওই ফুটো ছাদে। ঠিক। সহজ ঋণের অভাব মানুষকে মহাজনের ফাঁদে ফেলছে। জমির অস্পষ্ট রেকর্ড মানুষকে আইনি সুরক্ষার বাইরে রাখছে। আর মানুষ যখন